আমাদের পথের কথন অনুষ্ঠানের আজকের আড্ডায় আমরা যুক্ত করেছি আমার প্রাক্তন শিক্ষক গবেষক মিলন চক্রবর্তী স্যারকে। আর আমাদের আজকের পথের কথন আড্ডার বিষয়বস্তু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস। কবির এই ৪৮তম প্রয়াণ দিবসে আমরা কবির সাহিত্য কর্মকে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের এই আলোচনায় আমার শিক্ষক মিলন স্যার স্বাগত। আচ্ছা, প্রায় ৪০ থেকে ৪১ বছর যাবৎ আমি স্যারের ছাত্র হিসেবে আছি। তো স্যার মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। স্যার বর্তমানে একজন রবীন্দ্র গবেষক আর বিভিন্ন সাহিত্য শিল্পকর্ম এগুলো স্যার আমাদের ভিতরে এই বিষটা বহন করেছেন। আমরা যে নজরুলকে কেন্দ্র করে, জাতীয় কবি বিদ্রোহী কবিকে কেন্দ্র করে আজকে যে আলোচনা করব, যে নজরুল যদি সেই সাগর সম বিষয় হয়, আর সেখানে আমরা এই অল্প সময়ের মধ্যে স্যারকে যে নজরুলকে কেন্দ্র করে আলোচনা করতে বলবো, এটা আসলে একজনকে বিব্রত করার শামিল। এত অল্প সময়ে নজরুলকে নিয়ে আসলে আলোচনা করা যায় না। তাই আমরা একটি প্রশ্নের মাধ্যমে স্যারকে নজরুল সম্পর্কে কথা বলতে বলবো। তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই, স্যার যদি অনুমতি দেন। হ্যাঁ, অনুমতি দেন। আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের ঠিক পূর্ব মুহূর্তেই বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যেখানে আমরা দেখেছি লাখ লাখ তরুণ, নারী, যুব শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। সরকারের তৈরি নানা কালা কানুন উপেক্ষা করে সরকারের বাহিনীগুলোর অ্যাসল্ট রাইফেলের ওপেন ফায়ারের সামনে দাঁড়িয়ে হাজারো মানুষ জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। প্রতিবাদী স্লোগান ও দেয়াল লিখনিতে শিক্ষার্থীরা বিদ্রোহী কবির গান ও কবিতার আশ্রয় নিয়েছেন। ফলে সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে তরুণ, নারী, শিক্ষার্থী জনতাকে জাগ্রত রাখতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভূমিকা নিয়ে এবং নজরুল কেন যুগে যুগে নিপীড়িত মানুষের পক্ষের কবি হয়ে উঠলেন, এই নিয়ে আলোকপাত করবেন দয়া করে, যেন আমাদের তরুণ সমাজ নজরুলের লেখনী শক্তিকে ধারণ করে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এগিয়ে যেতে পারে। এই বিষয় নিয়ে কথা বলবেন। কথা বলছেন আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, গবেষক মিলন চক্রবর্তী স্যার। আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই সম্বন্ধে আমি এখন বলছি। কবি সাহিত্যিকদের কোনো জাত হয় না, কবি সাহিত্যিকদের কোনো কাল হয় না। এরা সব দেশের, সব কালের, সব যুগের। কাজেই নজরুলকে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন বিশিষ্ট কবি, লেখক বা সাহিত্যিক, এক কথায় সাহিত্যিক। তাকে নিয়েও আমাদের খণ্ড ভাবে তাকে দেখার কোনো সুযোগ আমাদের নেই। আমরা তাকে সম্পূর্ণভাবে দেখতে চাই। যখন আমরা বলি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি, এই স্বীকৃতিটা যখন দেই, আমার মনে হয় বিদ্রোহী কবি, বা যদি ওনাকে বিদ্রোহী কবি বলি, তাহলে নজরুলকে খণ্ড করে দেখা হয় বলে আমি মনে করি। কারণ নজরুল বাংলাদেশের কবি নন, উনি পৃথিবীর কবি। রবীন্দ্রনাথ বাংলাদেশের কবি নন, পৃথিবীর কবি। শেক্সপিয়ার ইউরোপের কবি নন, সব কালে সব দেশের যুগের কবি। কাজেই এই সেন্সে নজরুলকে যখন বলা হয় বাংলাদেশের কবি বা বাংলাদেশের জাতীয় কবি, তখন তাকে খণ্ড ভাবে দেখা হয় বলে আমি মনে করি, সম্পূর্ণতা প্রকাশ পায় না। তো কাজেই আর যখন তাকে বলা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সেটা আরো খারাপ। সেই জন্য তার ভিতরে তো শুধু বিদ্রোহ ছিল না, তার তো দুইটা ধারা ছিল, প্রেম প্রীতির একটা ধারা, একটা বিদ্রোহ ধারা। উনি নিজেই বলে গেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এক হাতে ওনার রণতুর্য, আর এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, ওগুলো প্রেমের প্রতীক। সো তিনি প্রেমেরও কবি, বিদ্রোহেরও কবি, ভালোবাসারও কবি, আবার ভালোবাসার বিচ্ছেদেরও কবি। কাজেই সব সেন্সেই উনি আমরা যদি এইটা বলি সাহিত্যিক নজরুল, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি বড় করে নজরুলকে উপস্থাপিত করা হবে, আর অন্য যে কোনো বিশেষণ তাকে খণ্ডে পরিণত করবে। তো যাকে আমি সেই কবি নিয়ে বলছি, নজরুল কবি সাহিত্য। রবীন্দ্রনাথ বলেছেন, একজন লেখকের লেখাকে জানতে হলে আগে তার পটভূমিকা জানতে হবে, তার সূত্র জানতে হবে, তার যুগকে জানতে হবে। না জানলে সেই লেখার প্রাণ পাবে না, লেখার থেকে কিছু সংগ্রহ করা যাবে না। তো নজরুল বিদ্রোহের কবি, কিসের বিরুদ্ধে বিদ্রোহ ছিল ওনার, সেটাও একটা বড় ব্যাপার। এটা কি
রাজনীতির ক্ষেত্রের বিদ্রোহ, নাকি সামাজিক ক্ষেত্রের বিদ্রোহ, না কোন ক্ষেত্রের বিদ্রোহ, না ধর্মীয় কোনো ক্ষেত্রের বিদ্রোহ, ওনার সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ ছিল। অর্থাৎ এক কথায় যেখানে অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী হলো নজরুলের মূল কথা। এখন যে যার তার লেখার যে বিচিত্রতা, তা থেকে যে যেভাবে তাকে উপস্থাপিত করতে চায় সেই অংশটুকু উদ্ধৃত করে নজরুলকে সেইভাবে দেখে। কিন্তু মূলত তিনি অন্যায় অসুন্দর, শুধু অন্যায় না, অন্যায় এবং অসুন্দরের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহ উনি করেছেন। সেটাই যেন বলছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এক হাতে রণভেরি, তার মানে আমি আমার সমস্ত শক্তি দিয়ে অন্যায়কে রোধ করতে চাই, আর এক হাতে মম বাঁশের বাঁশরি, অর্থাৎ আমি প্রেমেরও কবি। অর্থাৎ কি বলবো, কঠিন এবং কোমল দুইটার সমন্বয় ছিল নজরুলের সাহিত্যে। সেই নজরুল বিদ্রোহ করেছিলেন। তাহলে যদি রাজনৈতিক বিদ্রোহ বলি, তাহলে কার বিরুদ্ধে বিদ্রোহ ছিল? তৎকালীন আমাদের দেশের শাসক ইংরেজের বিরুদ্ধে ছিল তার বিদ্রোহ। যে ইংরেজরা তাকে জেল খাটিয়েছে, তাকে নানান ভাবে অত্যাচার করেছে। অনেকবার উনি কারারুদ্ধ হয়েছেন। একবার কারারুদ্ধ হয়ে যখন উনি 39 দিন অনশন করলেন, তারপরে উনি, এই সময় রবীন্দ্রনাথ ছিলেন দার্জিলিং এ, রবীন্দ্রনাথ তখন তাকে একটা মেসেজ দিলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। পরে জেল কর্তৃপক্ষ মনে করলো যে রবীন্দ্রনাথের এই টেলিগ্রাম যদি নজরুলের হাতে পৌঁছে, তাহলে নজরুল অনশন অবশ্যই ভাঙবে, কারণ রবীন্দ্রনাথ নজরুলের কাব্যগুরু। রবীন্দ্রনাথ হলেন নজরুলের কাব্যগুরু। নজরুলই তার আমার কৈফিয়ত কবিতাতে লিখে গেছেন, পড়ুয়া করি না, বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপর রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। আমার পরে আরো সোনার ছেলেরা আসবে, আর আমার আগে আমার মাথার উপরে রয়েছেন রবি। রবীন্দ্রনাথ। কাজেই রবীন্দ্রনাথকে উনি ওনার কাব্যগুরু বা সাহিত্যিক গুরু হলেন রবীন্দ্রনাথ। এবং উনি গুরুদেব বলে উল্লেখ করে, রবীন্দ্রনাথের কমন একটা নাম ছিল, যেমন আমি নেতাজি সুভাষচন্দ্র বলি, পন্ডিত জওহরলাল নেহরু বলি, মহাত্মা গান্ধী বলি, এরকম তার একটা ছিল কবিগুরু, মানে গুরুদেব। নজরুলকে সবাই, এই রবীন্দ্রনাথকে সবাই গুরুদেব বলে ডাকতো। তো তাদের ভিতরে অনেক পত্রালাপ হয়েছে, অনেক সময় অনেকবার ইন্সপিরেশন পেয়েছেন। এই যে ইংরেজের বিরুদ্ধে লড়বার যে সাহস, এটা উনি রবীন্দ্রনাথ থেকেই মূলত পেয়েছেন। কারণ উনি যখন বিদ্রোহী কবিতা লিখলেন, ধূমকেতু কবিতা লিখলেন, তখন আমি স্রষ্টার সৃষ্টি মহাকাল ধূমকেতু, যুগে যুগে আসি পুনঃ মহাবিপ্লব হেতু। মহাবিপ্লব করার জন্য আমি যুগে যুগে আসছি, এইবারও মহাবিপ্লব করার জন্য আবার আমি এখানে অবতীর্ণ হয়েছি। রবীন্দ্রনাথ এই ধূমকেতু কবিতাটাকে আশীর্বাদ জানিয়ে, তাদের রবীন্দ্রনাথ যে কি সুসম্পর্ক ছিল, সেটা অনেক এটার বিরোধিতা করে, এই কথা সে কথা বলে, কিন্তু যে কত মধুর ছিল সেটা এখানে প্রমাণিত। যে নজরুলের ধূমকেতু কবিতাকে আশীর্বাদ জানিয়ে নজরুল ধূমকেতুর মতো উদিত হতে চেয়েছেন বাংলা সাহিত্যের সাহিত্যাকাশে, সেইখানে রবীন্দ্রনাথ তাকে স্বাগত জানিয়েছেন। আয় রে আয় ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালো হোক না লেখা, জাগিয়ে ধরে চমক মেরে আছে যারা অর্ধচেতন, দোজ আর ডোজিং, যারা ঘুমোচ্ছে ঝিমোচ্ছে, তাদেরকে চমক মেরে তুই সজাগ করে দে, এই কাজটা তোর, তুই চলে আয়। এইভাবে উনি করছে। নজরুল তার সঞ্চিতা, যে একটা বিখ্যাত বই সঞ্চিতা সংকলন, একটা কবিতা সংকলন, নজরুল অনেক কাব্য থেকে অনেক কবিতা নিয়ে সংকলিত গ্রন্থ হলো সঞ্চিতা। সেই সঞ্চিতাটা উনি উৎসর্গ করেছেন এইভাবে, বিশ্ব কবি সম্রাট শ্রী 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 রবীন্দ্রনাথ ঠাকুরকে, শ্রী শ্রী চরণারবিন্দেষু, এই বলে উৎসর্গ করেছেন। ডাবল শ্রী লাগিয়েছেন, দেবতার নামের এক আমরা যা লাগাই, হ্যাঁ, শ্রী শ্রী গণেশ, শ্রী শ্রী দুর্গা, এইভাবে যা লাগাই, সেই শ্রী শ্রী দুইবার শ্রী শব্দটা ব্যবহার করেছেন রবীন্দ্রনাথের উৎসর্গ করতে গিয়ে তার সঞ্চিতা কাব্যটি, সংকলিত গ্রন্থগুলি। তার বিদ্রোহী কবিতায় আমরা অগ্নিবীণার বিদ্রোহী কবিতা, ওই যে আমি বলছিলাম যে উনি বিদ্রোহ করেছেন, কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? বিদ্রোহী কবিতার একটা বলিষ্ঠ প্রমাণ। বিদ্রোহী কবিতায় বলে গেছে, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি যা ছেড়ে ছেড়ে বলছি, বলছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিজ, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।
ওনার যে উদ্ধত ভাবটা, ওনার যে আত্মমর্যাদা বোধ, যেখানে সেখানে মাথা টোকা প্রণাম করা, সে তার বিধিতে ছিল না। উনি বলছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিজ, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কাজে তার তেজস্বিতা এখানে প্রমাণিত। এইভাবে বিদ্রোহী কবিতার আরো অন্যান্য লাইনে